আমি যখনই আপনাদেরকে ট্রু ক্রাইমের ঘটনাগুলো বলি এবং একটা পর্যায়ে এসে নিয়ার অ্যাবাউট প্রত্যেকটা ঘটনায় একটা জিনিস মেনশন করি যে খুনি খুন করার পর এবার বডিটা ডিসপোজ কী করে করবে সেটার পুরো প্ল্যানিং শুরু করেছে, কিন্তু কখনো আপনাদের দেখাতে পারিনি যে অ্যাকচুয়ালি কিভাবে ডিসপোজ করে। কিন্তু আজকে যে খুনি আছে সে যখন ডিসপোজ করবে সেটা একদমই ক্যামেরাতে ধরা পড়বে, কিন্তু ক্যামেরাতে ধরা পড়ার পরেও একটা ওপেন অ্যান্ড শার্ট কেস হওয়ার পরেও কেসটা এত ঘুরবে আপনারা কল্পনাও করতে পারবেন না। একটা 6 ফুট 4 ইঞ্চির মানুষ, তাকে একটা 2 ফুটের ট্রলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে একটা গাড়ির ডিকিতে প্যাক করে কোথাও ডাম্প করার প্ল্যান হচ্ছে, কিন্তু সেই জিনিসটা সফলই হবে না। যে খুন করে সে খুন করার পর এমন একটা মাইন্ডসেটে বেঁচে থাকে যেখানে তার কাছে সমস্ত কিছুতে একটা প্রবলেম ক্রিয়েট হয়। হুড়োহুড়িতে ডিসপোজ করতে গিয়ে কোনো না কোনো প্রমাণ সে ছেড়েই দেয়, কিন্তু আজকের যে ঘটনা আছে সেখানে সে ভুলে যাবে সে চাবি খুঁজছিল, কিন্তু চাবিটা আর খুঁজেই পায় না, এবং চাবিটা চোখের সামনেই ছিল। যেমন হতো না যে ছোটোবেলায় আমরা পেন্সিল দিয়ে লিখছি অ্যান্ড রাবার দিয়ে সেটাকে মুছছি, অনেক সময় রাবারটাকে খুঁজেই পেতাম না, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যেত রাবার আমাদের অন্য হাতের মুঠোতেই আছে। তো ঠিক আজকের ঘটনাটা ওই রকম একটা জায়গাতে গিয়ে মিলবে। 2017 সাল 19শে মার্চ, এই দিন সকালবেলাটা পাঞ্জাবের মোহালি বেশ ব্যস্ত। পুলিশের কাছে একাধিক ফোন আসছে এবং সেই ফোনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফোন আসে গুরুদ্বারার পাশ থেকে। তারা সেই গুরুদ্বারার পাশে যায় এবং পাশে গিয়ে একটা কালো রঙের ছোট ব্যাগ দেখতে পায়, এবং সেই ব্যাগটা খুলতেই তারা দেখতে পায় যে রক্ত মাখা একটা লেডিস ড্রেস ওখানে পড়ে আছে। গুরুদ্বারার পাশে এরকম একটা জিনিস পাওয়া, এটা যে কোনো সময় একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। কোনো অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট হয়তো এই কর্মকাণ্ড করে এখান থেকে চলে গেছে, হয়তো সে কোনো দাঙ্গা ফাসাদ বাঁধাতে চাইছে। তো পুলিশ তাড়াতাড়ি ওখান থেকে ওই জিনিসটা নিয়ে ডিসপোজ করে। ডিসপোজ কী করে করে? আগুন জ্বালিয়ে দেয়, নষ্ট করে দেয়। পুলিশ তদন্তই করে না, তদন্ত করা উচিত ছিল। এটাকে তারা যে জিনিসটা মনে করছিল এটা অ্যাকচুয়ালি সেটা নয়, এটা একটা ক্রুশিয়াল এভিডেন্স ছিল একটা ক্রাইমের, যেটা থাকলে ওই ক্রাইমটা খুব সহজেই আরও কোর্টে সুন্দরভাবে প্রমাণ করা যেত। পুলিশের কাছে সেই দিন সকালবেলায় এক অটোওয়ালা আসে। অ্যাকচুয়ালি অটোওয়ালা সে পাঞ্জাবের মোহালি থেকে বিলংই করে না, তার নাম হচ্ছে তুল বাহাদুর, তার বাড়ি হচ্ছে নেপালে। নেপাল থেকে একটা সময় কাজের জন্য সে হিমাচল প্রদেশে আসে। হিমাচল প্রদেশে পাহাড়ি এলাকা, তো সেখানেও কাজের খুব একটা স্কোপ তেমন সে না পেয়ে চলে আসে পাঞ্জাবের মোহালিতে। সেখানে সে ভাড়াতে একটা অটো চালাতে শুরু করে, একাই থাকতো সে। মার্চ 2017 সেই দিন সকালবেলা সে অটো নিয়ে তার কাজের উদ্দেশ্যে যাচ্ছে। হঠাৎই সে একটা বাড়ির সামনে যখন পৌঁছায় তখন একজন নারী তাকে স্টপ করে। সেভাবে যে সকাল শুরু হলো না তার আগেই সে যাত্রী পেয়ে গেল, ওয়াও। কিন্তু সেই নারী সে কোথাও যাবে না। সে বলে যে দাদা, আমি এই ব্যাগটা তুলতে পারছি না গাড়ির ডিকিতে, একটু হেল্প করে দাও। যখনই তুল বাহাদুর অটো থেকে নেমে ওই ট্রলিটা ধরে ডিকিতে তুলতে যাবে, সে একটা অদ্ভুত জিনিস ফিল করে যে এই ট্রলিটা এত ভারী কেন। সে ফিল করে সামথিং তো অফ আছে। সে ম্যাডামকে জিজ্ঞাসা করে, ম্যাডাম এই ট্রলিতে কি আছে? তখন ম্যাডাম বলে, এর মধ্যে বাসন কোসন আছে, এই কারণে এই ট্রলিটা এত ভারী। এবার যখন তুল বাহাদুর ওই ট্রলিটা ওই ডিকিতে রেখে দিয়ে ডিকিটা বন্ধ করে দেয়, তখন সে একটা জিনিস ফিল করে যে তার হাতে ভিজে ভিজে কিছু লেগে গেছে। সে ভালো করে দেখতেই বুঝতে পারে, আরে কিছু লাল রঙের, মানে আবছা লাল রঙের জিনিস তার হাতে লেগেছে। সে সেটার গন্ধ শুকার চেষ্টা করে, কিন্তু গন্ধ শুকে সে ঠিক আইডিয়া করতে পারে না ব্যাপারটা কি। সে একটু ভয় পেয়ে যায়, তার মনে কিন্তু একটা ডাক ডাকে। সে ভালো করে ডিকিটা দেখে, ডিকিটা তো অলরেডি বন্ধ হয়ে গেছিল, কিন্তু ডিকির ওখান থেকে কিছু একটা চুইয়ে চুইয়ে পড়ছিল এবং তার কালারটা লাল। তার খুব সন্দেহ হয়।
সে ম্যাডামকে আবারও জিজ্ঞাসা করে যে ম্যাডাম এখানে লাল লাল কি? বলে আরে ওই বাসন থেকেই পড়ছে, কাঁসার বাসন অনেক পুরনো হয়ে গেছে, তো এই কারণেই ঘেমে গিয়ে ওরকম লাল লাল কিছু একটা পড়ছে, এটা আমিও লক্ষ্য করেছি, ইভেন সিঁড়িতেও পড়েছে, তুমি গিয়ে দেখতে পারো। তুল বাহাদুর মনে সন্তুষ্টি না পেয়ে সে আর ম্যাডামকে বেশি কিছু না জিজ্ঞাসা করে চুপচাপ তার অটো নিয়ে সে তার কর্মস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। একটা ট্রাফিকে সে দাঁড়িয়ে আছে অ্যান্ড দেখছে পাশে দুটো পুলিশ ওখানে কাজ করছে, ট্রাফিক ম্যানেজ করছে। সে অটোটাকে সাইডে দাঁড় করিয়ে সেই পুলিশদেরকে পুরো ব্যাপারটা বলে। সেই পুলিশেরও শুনে একটু অবাক লাগে। তারা তুল বাহাদুরকে নিয়ে সেই স্থানে আবার যায় এবং যখন তারা ওখানে পৌঁছায় তখন তারা দেখে মোহালি থানার আরও কিছু পুলিশ ওখানে পৌঁছে গেছে। এবার পুলিশের দুটো টিম, একটা ট্রাফিক কন্ট্রোল করছিল আর একটা ডাইরেক্টলি এসেছে। তারা একে অপরকে মুখোমুখি দেখে অবাক হয়ে যায়। তুল বাহাদুরকে বলা হয় যে তুমি কি এই স্থানেই সেই ম্যাডামকে দেখেছিলে? সেই ম্যাডাম কোথায়? বলে ম্যাডাম কোথায়, ম্যাডামের বাড়ি কোনটা সেটা আমি জানি না, বাট ম্যাডাম এখানে দাঁড়িয়েছিল। তখন আশেপাশে যত লোকজন ছিল তখন তারা বলে এই বাড়িতে ভাড়া থাকতো সিরাত আর একরাম। সিরাত কোথায়, একরাম কোথায়? এই বাড়ির যারা ওনার তারাও ততক্ষণে ফেরত চলে এসেছিল। তারা সকালবেলা প্রত্যেক দিন 6টা থেকে 8টা পর্যন্ত নিয়ারেস্ট পার্কে যায় মর্নিং ওয়াকের জন্য। তাদের কুকুরকেও তারা সঙ্গে করে নিয়ে যায়। তারা যখন ফেরত আসে তারা সিরাতকে দেখেছিল। সিরাত একটু কেমন যেন বিরক্ত ছিল। সে সিঁড়ি মুছছিল, একবার গাড়ির দিকে যাচ্ছিল, গাড়ির মধ্যে কিছু একটা খুঁজছিল, দেন হঠাৎই গায়েব হয়ে যায়। এই ভাড়াটিয়াও তারা গাড়ির ডিকির নিচে রক্ত দেখে। এবার যে গাড়ি নিয়ে এত কথা হচ্ছে সেই গাড়িটা কোথায়? তারা দেখে সেই গাড়িটা ওই বাড়ির পার্কিং স্পটেই পার্ক করা রয়েছে। পুলিশ যায়, ডিকিটা খোলার চেষ্টা করে, কিন্তু তারা ডিকিটা খুলতে পারে না। দেন ডিকিটাকে ব্রেক করে। ডিকিটা ব্রেক করতেই তারা দেখতে পায় একটা ট্রলি, এবং সেই ট্রলিটা খুলতেই তারা চমকে যায়। তার মধ্যে স্টাফ করে ভরা আছে একটা পুরুষ মানুষের দেহ। এই পুরুষ মানুষটা কে এটা আইডেন্টিফাই করা হয় একরাম বলে কাউকে। এবার এই একরামকে, সে হচ্ছে সিরাতের হাজবেন্ড। তাহলে সিরাত কোথায়? সিরাতকে কেউ খুঁজে পাচ্ছে না। একরামের ফ্যামিলিকে খবর দেওয়া হয়েছে। একরামের ফ্যামিলি আসে, তারা একটা এফআইআর রেজিস্টার করে অ্যান্ড সমস্ত দোষ তারা তাদের বাড়ির বউয়ের দিকে দেয়। কিন্তু সবথেকে বড় ব্যাপার, তারা তাদের বাড়ির বউ সিরাতের উপর সমস্ত দোষ দিচ্ছে কেন? একরাম কে, সিরাত কি, এদের পরিচয় কি, এদের বিয়েই কবে হলো, এদের সন্তান আছে কি নেই? একরাম আসামের একটা টি স্টেটে অ্যাজ এ ম্যানেজার হিসেবে জব করত, এবং এই যে জবটা সে করতে গেছিল সেটা হচ্ছে বিজনেস শেখার জন্য। সে অ্যাকচুয়ালি একটা বড়লোক ফ্যামিলি থেকে বিলং করে। তার বাবা একদিকে যেমন চাষি, সেই রকমই ব্যবসায়ী, তার সাথে সাথে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টও। তার যে ভাই আছে সেই ভাই আবার কনস্ট্রাকশন এবং বিল্ডিংয়ের ব্যবসা করে, যথেষ্ট পয়সা আছে। দুই ভাইয়ের মধ্যে প্রচণ্ড ভালো সম্পর্ক। এদিকে একরাম কি করে? একরাম দীর্ঘদিন আসামের টি স্টেটে অ্যাজ এ ম্যানেজার হিসেবে জব করার পর রিটার্ন করে মোহালিতে। সেখানে সে কনস্ট্রাকশনের বিজনেস শুরু করে। কনস্ট্রাকশনের জন্য যেসব মেশিনের দরকার হয় সেই সব মেশিনও কেনে, সেই মেশিনগুলো ভাড়া দিতেও শুরু করে। তার সাথে সাথে বিল্ডিং, প্রপার্টি, চাষাবাদ আরও নানান রকম বিজনেস সে শুরু করে। চারিদিকে টুকটাক ইনভেস্টও করতে শুরু করে। তার মানে এই ফ্যামিলির কাছে যথেষ্ট পয়সা আছে। 2005 সালে একরাম আর সিরাতের বিয়ে হয়। প্রথম দিকে তারা একই বাড়িতে একসাথে থাকতো। দেন একটা সময়ের পর সিরাত নানান কারণে বিদ্রোহ করা শুরু করে, এবং এই বিদ্রোহের জন্যই একরাম ডিসাইড করে যেহেতু ওয়াইফ চাইছে না একসাথে এক ফ্যামিলিতে থাকতে, সেহেতু তারা মুভ হয়ে মোহালিরই অন্য একটা পার্টে যায় এবং সেখানে ভাড়া থাকতে শুরু করে। এবং এই ভাড়া থাকা যখন শুরু হয় তখন থেকেই সিরাতের মধ্যে অনেক কিছু চেঞ্জেস এসেছিল। অ্যাকচুয়ালি চেঞ্জেস তো অনেক কিছু আগে থেকেই এসেছিল, সেটা একরাম দেখেছিল, এবং সেই একরাম ওইগুলো দেখার পরেই এবং সমস্ত কিছু মিলিয়ে একটা শান্তিপূর্ণ সলিউশন চেয়েই তারা ভাড়া বাড়িতে এসেছিল। তাদের কাছে BMW গাড়ি ছিল। একরামের শুধুমাত্র মোহালিতে প্রপার্টি ছিল এরকম না, আর শহরের নানান জায়গায়
জমি জমা ছিল, এবং এই জমি জমা প্রত্যেকটার ভ্যালুয়েশন 5 থেকে 10 কোটি ছিল। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, যত জমি জমা এই একরামের ছিল প্রত্যেকটাই সে তার শাশুড়ির নামে কিনেছিল। তার গুরুগ্রামে 2টো ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটগুলো ভাড়াতে দেওয়া ছিল এবং সেখান থেকে পার মান্থ 1 লাখ টাকা মতন একরাম পেত। এই ফ্ল্যাটগুলোও সে তার শাশুড়ির নামে কিনেছিল। উল্টো দিকে তার যে BMW গাড়ি, যার ডিকি থেকে তার বডিটা পাওয়া গেছে, সেই BMW গাড়িটাও সে তার শাশুড়ির নামেই রেজিস্টার করিয়েছিল। এবার শাশুড়ির নামে এই যে রেজিস্টার করানো, এটাতে একটা সন্দেহ জাগে। এর কারণ কি? এর পিছনে কারণ খুঁজতে গেলে আরও একটু পিছনে যেতে হবে। সেটা হচ্ছে 2005-এর পর যখন তার বিয়ে হয়, চলে আসে 2011 সালে। সে আসাম থেকে কাজ ছেড়ে চলে এসেছে, পাঞ্জাবের মোহালিতে অনেক কাজকর্ম শুরু করেছে। মোহালি একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন, সেখানে প্রচুরবার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয়েছে। মোহালি স্টেডিয়াম ভীষণ ফেমাস, এখানে বীরেন্দ্র সেহবাগ প্রচুর 6 ছক্কা মেরেছে এবং আমাদের এন্টারটেইন করেছে। কিন্তু এই যে মোহালি শহর আছে এবং তার আশেপাশে যত জমি জমা আছে, স্পেশালি বলতে গেলে পুরো পাঞ্জাবের যে জমি জমা আছে, সেটা আমরা জানি প্রচণ্ড ফার্টাইল। পাঞ্জাবে একাধিক নদী আছে এবং সেই নদীর জন্য পাঞ্জাবের মাটি প্রচণ্ডভাবেই ফার্টাইল। সেখানে ধান চাষ থেকে শুরু করে পৃথিবীর এমন কোনো চাষ নেই যেটা ওখানে হয় না। কিন্তু দীর্ঘদিন পাঞ্জাব তার গ্রাউন্ড ওয়াটার ইউজ করেছে ধান চাষ করতে। এবার ধান চাষ এমন একটা চাষ যে চাষটা করতে গেলে প্রচুর জল লাগে, ইভেন গম চাষেও অনেক জল লাগে। এবার এই যে এত জল লাগা যে ক্রপসগুলো আছে, সেগুলো ওখানে চাষ হচ্ছে, যার জন্য মাটির নিচে জলস্তর একদম নেমে গেছে এবং মাটির থেকে নোনা জল বেরোতে শুরু করেছে। আশেপাশে কিন্তু সমুদ্র নেই, কিন্তু একটা ব্যাপার আছে, যারা ভূগোল পড়েছে তারা মোটামুটি জানে এই ব্যাপারটা, যে মাটির একটা স্তরে গেলে সেখান থেকে নোনা জল আসে। আমি ভুল বললে সেটা কমেন্ট বক্সে রেকটিফাই করে দেবেন। আমি এই ব্যাপারে খুব একটা নাও জানতে পারি, ট্রু ক্রাইম বলছি, বাট পুরো সিনারিওটাই এক্সপ্লেইন করার জন্য এই জিনিসটা আমাকে এক্সপ্লেইন করতেই হতো। এবার আসি মেইন টপিকে। এই যে একরাম আছে অ্যান্ড তার ওয়াইফ সিরাত আছে, তারা নানান রকম অর্গানাইজেশনে ইনভেস্টমেন্ট করেছিল এবং সেখানকার ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই রকম নানান পদ নিয়ে রেখেছিল। পয়সা কড়ি ছিল, আগেই বলেছিলাম না? তো এই ক্ষেত্রে পয়সাগুলো এইসব জায়গা থেকেই আসছিল। তো সেই সব অর্গানাইজেশন পাঞ্জাব গভর্নমেন্টের সাথে মিলে পাঞ্জাবে যে ক্রপ আছে, মানে ফসলের যে ডাইভার্সিটি আছে, মানে শুধু ধান আর গম চাষ করব এরকম না, আরও অন্যান্য জিনিস চাষ করব। তো পাঞ্জাব ডিসাইড করে যে আমরা লেবু চাষ করব। নানান ধরনের লেবু আছে এবং লেবু চাষে অতটা জল লাগে না, তো জলের অতটা প্রয়োজন হবে না। তো সেই ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট 20,000 হেক্টর জমিতে পাঞ্জাব গভর্নমেন্ট চাষ করবে, লেবু চাষ করবে। কিন্তু সরকার তো এইগুলো ডাইরেক্টলি করে না, তারা টেন্ডার ডাকে, নানান কোম্পানি বলে আমি করব, সেখানে পাঞ্জাব গভর্নমেন্ট পয়সা দেয়, কোম্পানি পয়সা দেয়, দেন নানানভাবে তারা ওখান থেকে প্রফিট বার করে, চাষিদের হেল্প করে। এই যে সিরাত আছে আর একরাম আছে, তারাও এরকম অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিল যারা পাঞ্জাব গভর্নমেন্টের সাথে কাজ করত। এবার একরাম কি করে, সে নিজের নামে কিছু জমি কিনে নেয় এবং সেই জমিতে লেবু চাষ করে, এবং যেটা সে বলে যে আমি এতটা জমিতে চাষ করেছি, তার অর্ধেকেরও কম জমিতে চাষ করে। পাঞ্জাব গভর্নমেন্ট থেকে সে টাকা নিয়ে নিত, যেহেতু তার ক্ষমতা ছিল, যেহেতু তার অর্গানাইজেশন ওর মধ্যে ছিল। এইভাবে একটা হিউজ করাপশান সিরাত আর একরাম করে। কিন্তু একটা কথা আছে না, যে এই যত চুরি জিনিস ব্যাপারটা আছে, এগুলো আজকাল পরশু ধরা পড়েই যাবে। তো এই ক্ষেত্রে সিরাত আর একরাম ধরা পড়ে, এদের এগেনস্টে কেসও হয়, সেই কেসটা স্টিল এখনও চলছে, তার কোনো সুরা হয়নি। এটা আমি বলছি 2011 সালের ঘটনা, মানে 17 বছর হয়ে গেছে, কিন্তু এখনও কেস চলছে এই একটা করাপশানের ব্যাপারে। এই কারণে আমাদের দেশ থেকে করাপশানকে একদম গোড়া থেকে যদি এন্ড না করা হয় না, কোনো কিছুতেই কোনো কাজ দেবে না। এবার সিরাত আর একরামের ব্যাকগ্রাউন্ড তো বুঝতে পারছেন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি অলরেডি একরামের বলেছি। সিরাতের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল, তাদের কাছে যেমন পয়সা ছিল, তার সাথে সাথে পলিটিক্যাল পাওয়ারও ছিল। সিরাতের বাবা আর্মিতে ছিল, 1985-তে সে কোনো একটা যুদ্ধে মারা যায়, কিন্তু তার যে মামা আছে, দাদু আছে, তারা প্রচণ্ডভাবে পলিটিক্যালি ইনফ্লুয়েন্স ছিল।
পুলিশ মহলেও তাদের ভালো মতন চেনাশোনা ছিল। তো এইরকম একটা পলিটিক্যাল ফ্যামিলি এবং একটা রিচ ফ্যামিলির ছেলে মেয়ের মধ্যে বিয়ে হয়, তারা একসাথে থাকতে শুরু করে, তাদের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়, দুটো সন্তানও হয়, দেন আস্তে আস্তে প্রবলেম ক্রিয়েট হয়, দেন আসে করাপশান, তারপর শেষমেশ 2016 সালে আসে মৃত্যু। এবার ফিরে আসি 2017 19 মার্চের সেই সকালবেলা, যেদিন একরামের বডিটা তার নিজের BMW গাড়ির ডিকিতে পাওয়া যায়। তার ফ্যামিলি এসে ডাইরেক্টলি সিরাত মানে তাদের বৌমার উপর সমস্ত কমপ্লেন করতে থাকে। পুলিশ সিরাতকে খুঁজতে থাকে। বিকেলবেলা নাগাদ তারা সিরাতকে খুঁজেও পেয়ে যায় এবং যখন সিরাতকে তারা থানাতে নিয়ে আসে, তার সাথে দেখা করতে আসে জগৎ বলে এক ব্যক্তি। সিরাত সেদিন সকালবেলা ওই বাড়ি থেকে বেরিয়ে গেছিল, দেন সে পুরো টাইমটা জগতের সাথেই ছিল। তারা বলছিল তাদের বৌমা সিরাতের সাথে এই জগতের একটা অবৈধ সম্পর্ক আছে এবং এইখান থেকেই সমস্ত প্রবলেম অ্যাকচুয়ালি শুরু হয়েছে। পুলিশ যখন সিরাতকে জিজ্ঞাসা করে যে তুমি কি তোমার হাজব্যান্ডকে মেরেছো, তখন সিরাত বলেছে না, পুলিশের কাছেও প্রমাণ নেই। এবার পুলিশ প্রমাণ খুঁজতে থাকে। পুলিশের কাছে প্রমাণ বলতে দুটো জিনিসই হবে। এক তো প্রত্যক্ষদর্শী, সেটা হচ্ছে তুল বাহাদুর, একাধিক প্রতিবেশী যারা ওই রাস্তা থেকে সেদিন কভার করেছিল, সিরাতের সাথে কথা বলেছিল। দ্বিতীয় প্রমাণ হচ্ছে কোথাও যদি আশেপাশে সিসিটিভি ক্যামেরা থাকে। তৃতীয়ত হচ্ছে কল ডিটেল রেকর্ড। প্রত্যক্ষদর্শীর ব্যাপারটা মোটামুটি আমি আপনাদেরকে বলেছি। এবার আসি কল ডিটেল রেকর্ডের ব্যাপারে। কল ডিটেল রেকর্ড যেটা আছে সেটা বার করতে পুলিশের একটু টাইম লাগবে, তো পুলিশ সেই মুহূর্তে ওটা নিয়ে অ্যাপ্লিকেশন করেছে। কল ডিটেল রেকর্ড তখনও তাদের কাছে পৌঁছায়নি। সিসিটিভি ক্যামেরাতে আসি। সিসিটিভি ক্যামেরা তারা দেখতে পায় যে ওই যে ফ্লোরে সিরাত আর একরাম থাকতো সেখানে সিসিটিভি লাগানোর পুরো প্রসেস শুরু হয়ে গেছিল, কিন্তু যে কোম্পানিকে তারা এই কাজটা দিয়েছিল তারা কোনোভাবে ডিলে করেছিল। কিন্তু উল্টো দিকে আশেপাশের কোনো বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে কিনা সেটা দেখার জন্য পুলিশ উঠে পড়ে লাগে। একাধিক বাড়িতে যায় এবং সেখানে যাদের কাছে সিসিটিভি ক্যামেরা ছিল তাদের কাছ থেকে ফুটেজগুলো সংগ্রহ করে এবং এই যে ফুটেজ আছে এটা একদম রীতিমতন পুলিশের কাছে তুরুপের তাসের মতন কাজ করবে। সেই সিসিটিভিতে সকালবেলা একদম 8:30 নাগাদ দেখা যায় সিরাত একটা ট্রলি নিয়ে নামার চেষ্টা করছে এবং নামতে গিয়ে একবার সে থেমে যায়, সে উপরে যায়, আবার নেমে আসে এবং ওই ট্রলিটা নামাতে গিয়ে সে পড়েও যায়, আবার সেই ট্রলিটা নিয়ে আসে। দেন অটোকে থামায়, অটোওয়ালার নামে সেটাকে ডিকিতে রাখে, অটোওয়ালার সাথে সিরাতের কিছু কথা হয়, এই পুরো জিনিসটা সিসিটিভিতে দেখা যায়। দেন ওই গাড়িটার মধ্যে সিরাত কিছু খুঁজতে থাকে। অ্যাকচুয়ালি কী খুঁজছিল সিরাত চাবি খুঁজছিল, BMW গাড়ির চাবি খুঁজছিল। সেই চাবিটা সে খুঁজে না পেয়ে আবার বাড়ির ভিতরে চলে যায়। তাকে দেখা যায় সে সিঁড়ি পরিষ্কার করছে এবং এর খানিকক্ষণ পর ওই যে বাড়ি আছে সেখানে দুজনকে ঢুকতে দেখা যায়। তাদের হাতে কিচ্ছু ছিল না। যখন তারা ওই বাড়ি থেকে বেরোয় তাদের হাতে একটা কালো রঙের ব্যাগ ছিল। সেই দুই ব্যক্তি কারা? তারা হচ্ছে সিরাতের মাসি এবং মেশো। তারা ওই সকালবেলা কেন ওখানে গেছিল? হাজারো কোশ্চেন পুলিশের সামনে ঘুরছে। পুলিশ এবার সিরাতকে ডাইরেক্টলি এই সিসিটিভি ক্যামেরাটা দেখায়। সিরাত কল্পনাও করতে পারেনি যে প্ল্যানটাকে সে সুন্দরভাবে সাজিয়েছিল, সে বুঝতেও পারেনি যে জাস্ট সামনের বাড়িতেই একটা সিসিটিভি ক্যামেরা তার পুরো পর্দা ফাঁস করে দেবে। দেন সে একটা স্টোরি পুলিশকে বলে, আমার হাজব্যান্ড একরাম ব্যবসা করতে পারে না, কিছু করতে পারে না, দেন ব্যবসায়ী লসকে রোজ রাতে আমাকে মারতো, নেশা করতো, আমার উপর নানান রকম ফ্যান্টাসি পূরণ করতো, আরও কত কিনা সে বলতে শুরু করে। এবার মৃত ব্যক্তি মানে একরাম সে তো থানাতে এসে আর নিজের পক্ষে বিপক্ষে কিছু তো বলতে পারবে না। তো আপাতত পুলিশ ইন দ্য লাস্ট গিয়ে সিরাতকে জিজ্ঞাসা করে, সিরাত তাহলে তুমি মেনেই নিচ্ছ তুমি খুন করেছো? তখন সিরাত বলে যে আমি এতই রেগে গেছিলাম যে হঠাৎ করেই বন্দুকটা বার করি অ্যান্ড তার দিকে চালিয়ে দিই। তারপর কি করব, আমার দুটো ছেলে মেয়ে আছে, তাদেরকে তো মানুষ করতে হবে, এই কারণে বডিটা ডিসপোজ করার প্ল্যান করি। তখন পুলিশ বলে তোমাকে কেউ হেল্প করেছিল? পুলিশ তখনও বলেনি সিসিটিভিতে মাসি আর মেশোকে দেখা গেছে। সে বলে যে না, আমাকে কেউ হেল্প করেনি, আমি যা করেছি একা করেছি, আমি স্বীকার করে নিচ্ছি। পুলিশ বলে চলো একটা লাই ডিটেক্টর টেস্ট করাও। তখন সে বলে আমি লাই ডিটেক্টর টেস্ট কেন করাবো?
আমি তো সমস্ত কিছু স্বীকার করে নিয়েছি, আমাকে কোর্টে নিয়ে চলুন, সাজা দিয়ে দিন, ব্যাস, দি এন্ড। এর থেকে বেশি তদন্ত করার কি আছে? কিন্তু পুলিশের এখনও অনেক কিছু তদন্ত করার আছে। তার কারণ একরামের যে ফ্যামিলি আছে তারা অনেক কিছু বলছে, এবং এই ঘটনায় এমন একজন সাক্ষী হতে চলেছিল যার কথা এখনও আপনারাও ভাবেননি। একরামের ফ্যামিলি বলে যে এটা হঠাৎ হয়ে যাওয়া কোনো খুনের ঘটনা না, এটা একটা প্রি প্ল্যান্ড। এবার বলছি, প্রি প্ল্যান্ড আর হঠাৎ হয়ে যাওয়া এই দুটো ক্ষেত্রেই তো খুন হয়েছে, তো আপনাদের মনে হবে শাস্তি তো একই হবে। আমি বলবো না, একদমই না। শাস্তি অনেক আলাদা আলাদা রকমের হয়। হঠাৎ করেই যদি কেউ আউট অফ রাগ কিছু একটা করে ফেলে, তাকে কোর্ট একটু দেখার চেষ্টা করে যে হঠাৎ করেছে, প্রথমবার টাইম হয়েছে, তো একটু সাজাটা কম দেওয়ার চেষ্টা করে। কিন্তু কেউ যদি প্রি প্ল্যান্ড করে, তাকে কিন্তু একদম ক্রিমিনালের মতন দেখা হয়। তো অনেক সময় কোর্টে ক্রিমিনালদের হয়ে আইনজীবীরা এটাই বলে, প্রথমবার করেছে, আউট অফ রাগ হয়ে গেছে, তো কম সাজা দিন। তো এই ক্ষেত্রে একরামের ফ্যামিলি বলে যে সেদিন তাদের মধ্যে ঝগড়া হয়েছিল, এবং সেই পুরো ঝগড়ার ব্যাপারটা তাদের যে বড় সন্তান আছে, যার বয়স 11 বছর, সে পুরো দেখেছে। সে তাদেরকে বলেছে যে আগের দিন রাত্রেবেলা থেকেই ঝগড়া হচ্ছিল, এবং এই ঝগড়াতে মেইন টপিকটাই ছিল জগৎ বলে এক ব্যক্তি। এই জগৎই কিন্তু থানাতে প্রথমবার দেখতে গেছিল যখন সিরাত অ্যারেস্ট হয়েছিল। এই জগতের সাথেই তাদের বৌমা সিরাতের একটা অবৈধ সম্পর্ক আছে, এবং এই সিরাত একটা দালাল। এই দালাল অনেক করাপশনের সাথেও যুক্ত আছে। এই দালাল মেনলি কি করে, সে বড় বড় সরকারি অফিসারদের কাছ থেকে টাকা নিয়ে বেনামে জমি কিনে তাদের নামে লিখিয়ে দেয়, মানে ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করে। এই যে জগৎ আছে, তার সাথে সিরাতের যে ভাই আছে, তার বন্ধুত্বও আছে। তারা ওই দিন ওই ফ্ল্যাটেও গেছিল। এই পুরো ব্যাপারটা জিনিস নিয়ে যখন পুলিশ শোনে, তখন পুলিশ এই সিরাত আর একরামের যে দুই সন্তান আছে তাদেরকে ডাকে, তাদেরকে ভুলিয়ে ভালিয়ে নানান রকমভাবে জিজ্ঞাসা করে। তখন একরাম আর সিরাতের যে বড় ছেলে আছে, যার বয়স 11 বছর, সে বলে, হ্যাঁ, ঝগড়া হচ্ছিল আগের রাত থেকেই। সেই দিন আমি শুনেছিলাম একটাই নাম, জগৎ। আমরা গুরুদ্বারাতেও গেছিলাম, গুরুদ্বারাতেও টুকটাক ঝগড়া হচ্ছিল মা আর বাবার মধ্যে। তখন একরামের পুরো ফ্যামিলি এই ক্রোনোলজিটা বোঝায় যে আগের দিন থেকে কি হয়েছিল। অনেক দিন আগে থেকেই একরাম সন্দেহ করত সিরাত কারোর সাথে সম্পর্কে আছে। সে চ্যাট দেখে ফেলে, নানান রকম ফটো দেখে ফেলে, এবং সে কনফার্ম হয়ে যায়। সে বাড়িও চেঞ্জ করে দেয়, ভাবে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তারপরেও চেঞ্জ হয়নি। পুরোটাই সিরাতের প্ল্যান ছিল। সিরাত অনেক উচ্চাকাঙ্ক্ষী ছিল। সে দামি দামি ড্রেস কিনতো, প্রচুর পয়সা কড়ি নষ্ট করতো, ড্রিঙ্ক করতো, নেশা করতো, আরও কত কিছু না করতো। সমস্ত কিছুই একরামের ফ্যামিলি কিন্তু বলছে। সেদিন তারা গুরুদ্বারা থেকে ফিরে আবার ঝগড়া করে। দেন একরাম আমাদের কাছে আসে, মানে একরাম তার ফ্যামিলিতে যায়, সেখানে গিয়ে কথা বলে, এবং সেখানে সে ক্লিয়ারলি বলে, আমার ওয়াইফ সিরাতের সাথে জগৎ বলে এক ব্যক্তির অবৈধ সম্পর্ক আছে, আমার কাছে সমস্ত প্রমাণ আছে। আমি এবার যত প্রপার্টি সিরাত এবং সিরাতের মায়ের নামে করেছি, আমি প্রথমেই বলেছিলাম না যে এই একরামের সমস্ত সম্পত্তি তার শাশুড়ির নামে, তার কারণটা তখন আমি মেনশন করতে ভুলে গেছিলাম। এখন বলছি, অ্যাকচুয়ালি সে করাপশন মামলায় ফেসে আছে, তো সে সম্পত্তি কিনলে একরাম দোষী সাব্যস্ত হয়ে যেত ওই কেসে, দেন পুরো প্রপার্টিটা গভর্নমেন্ট কিন্তু নিয়েও নিতে পারতো। এই কারণে সে তার শাশুড়ির নামে কিনেছিল। কিন্তু এবার সাহস করে এই সমস্ত প্রপার্টি সে নিজের নামে, ওর নিজের ফ্যামিলির কারোর নামে সেটা করিয়ে নেবে। দেন সিরাতকে সে ডিভোর্স দেবে। সে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরেই সে দেখতে পায় সিরাতের ভাই এবং ভাইয়ের বন্ধু এসেছে। এই ব্যাপারটা সে তার পরিবারকে জানায়। এর খানিকক্ষণ পর একরামের বাবা যখন ফোন করে, তখন একরাম ফোন ধরে না। দেন একরামের ওয়াইফ, মানে তাদের বৌমা সিরাতকে একরামের বাবা ফোন করলে, তখন সিরাত বলে, একরাম ব্যস্ত আছে, আপনি রাখুন, পরে কথা বলবো। বাড়িতে কোথাও যেন কোথাও একটা ঝামেলা হচ্ছে, সেটা বুঝতে পারে একরামের বাবা। অ্যান্ড নেক্সট ডে মর্নিং কি হয়েছে সেটা তো আপনারা আগেই শুনেছেন। একরামের পরিবার ক্লিয়ারলি আঙ্গুল তোলে সিরাত, সিরাতের ভাই এবং সেই ভাইয়ের বন্ধু। তারপর সিরাতের মাসি আর মেশো প্রমাণও ডিসপোজ করেছে। সিরাতের মাসি আর মেশো সেদিন ওখানে গেছিল। সিরাতের যে গেঞ্জি ছিল, এটা সে পড়েছিল সেই খুনের সময়, সেটা নিয়ে একটা গুরুদ্বারার পাশে ডিসপোজ করে। পুলিশ বুঝে আর না বুঝে সেই জিনিসটাকে পুড়িয়ে সেই এভিডেন্সটাকে নষ্ট করে দেয়, যেটা একটা মারাত্মক ভুল ছিল। কিন্তু সেদিন খুন করার পর সিরাত কোথায় গেছিল? সিরাত গেছিল প্রথমে একটা স্যামসাংয়ের শোরুমে। সেখানে গিয়ে 8,000 টাকার একটা ফোন কেনে। তারপর ওই শোরুমের ল্যান্ডলাইন নাম্বার থেকে একাধিক মানুষকে কল করে।
তারপর ওখান থেকে সে একটা সেলুনে যায়, সেখানে গিয়ে চুলের স্পা করায়। সেখানকার যে কর্মচারী ছিল যে তার স্পা করছিল তার ফোন থেকেও 5টা ফোন এই সিরাত করেছিল। তারপর ওখান থেকে বেরিয়ে যায়। বেরিয়ে সে জগতের সাথে দেখা করে, জগতের সাথে নানান জায়গায় ঘুরে। তারপর সে বিকেলবেলা পুলিশের কাছে, অনেকে বলে নিজে সারেন্ডার করে, আবার পুলিশ নাকি তাকেই ধরেছিল। কোনটা সত্যি এখনও কারোর জানা নেই। কোর্টে ট্রায়াল শুরু হয়। তখনও সিরাতের যে ভাই আছে সে পলাতক। ভাইয়ের সেই বন্ধু সিরাতের যার সাথে অবৈধ সম্পর্ক আছে সেও পলাতক। তো শুধুমাত্র সিরাতকে কোর্টে তোলা হয়। সিরাতের মাসি মিশোকেও নিয়ে যাওয়া হয়। তাদের কম সাজা হয়, বা সিরাত কোর্ট থেকে বেল পায় না। তার এগেনস্টে কোর্টের ট্রায়াল শুরু হয়। ট্রায়ালে এক এক করে প্রমাণ পুলিশ আনতে থাকে। পুলিশ পেন ড্রাইভে করে সিসিটিভি ফুটেজগুলো আনছিল যেগুলো পুলিশের কাছে ছিল, কিন্তু মেইন যে সিসিটিভি ফুটেজ যেখানে সিরাত একটা ট্রলি নামাচ্ছে, সেই যে পেন ড্রাইভটা ছিল সেটাই কোনোভাবে নষ্ট হয়ে যায়। কোর্ট থেকে প্রচণ্ড বকাঝকা খায় পুলিশ আবার ওই সিসিটিভি ফুটেজটা অনেক কষ্টে রিট্রিভ করে নতুন পেন ড্রাইভে কোর্টের সামনে রাখে। কোর্ট দেখে, কোর্ট বুঝতে পারে পুরো জিনিসটাই এই সিরাত এবং তার ফ্যামিলির একাধিক মেম্বার করেছে। একাধিক মেম্বার এই ব্যাপারটা জানতো। এখানে প্রত্যক্ষদর্শীদের এক এক করে ডাকা হয়। মেইন যে প্রত্যক্ষদর্শী ছিল তুল বাহাদুর, তাকে ডেকেও পাওয়া যায় না। তাকে একাধিকবার এই লাস্ট কয়েক বছরে হুমকি দেওয়া হয়েছে সে যেন কোর্টে না যায়। সে পুলিশকে বলে, পুলিশ খুব একটা উচ্চবাচ্য করেনি, কিন্তু কোর্টে তুল বাহাদুর আসতো না। তখন কোর্ট থেকে অর্ডার যাওয়া হয় তাকে খুঁজে বার করার। প্রথমে জানা যায় সে মোহালি ত্যাগ করেছে, হিমাচল প্রদেশ চলে গেছে। হিমাচল প্রদেশ গেলে জানা যায় সে নেপালে চলে গেছে। নেপালে যেখানে তার পৈতৃক বাড়ি ছিল সেখানেও খোঁজ করার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ইয়েস, তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। অদ্ভুতভাবে তার কি হলো সেটা কেউ জানে না। সে কি মারা গেল, নাকি বেঁচে আছে, নাকি কেউ তাকে কিডন্যাপ করে কোথাও লুকিয়ে রেখেছে, সত্যি জানা নেই। একটা প্রত্যক্ষদর্শী এভাবে গায়েব হয়ে গেল, পুলিশ খুঁজেও পায়নি। তারপর এই ঘটনায় আরও 2 মেইন কালপ্রিট, সিরাতের ভাই এবং সিরাতের অবৈধ প্রেমিক জগৎ, তারা দুজন কোথায়? আজ নিয়ার অ্যাবাউট 9 বছর হতে গেছে, তারপরেও এদেরকে খোঁজা যায়নি। 2026-এর 3 জুন ফাইনালি জাজমেন্ট আসে এবং সেখানে ক্লিয়ারলি কোর্ট থেকে বলা হয় সিরাত দোষী। সিরাতকে আজীবন কারাবাস দেওয়া হয়। এবং এই ঘটনায় যেমন এক সাক্ষীকে গায়েব করে দেওয়া হয়েছিল, ঠিক সেরকমই এক অদ্ভুত সাক্ষীও এসেছিল। সেটা হচ্ছে সিরাত আর একরামের বড় ছেলে। সে তখন এই ঘটনার সময় বয়স ছিল 11 বছর, তার এখন বয়স নিয়ার অ্যাবাউট 20। সে কোর্টে বলে যে মা আর বাবার মধ্যে ঝামেলা হয়েছিল। আমি সেই রাত্রে একটা আওয়াজ শুনেছিলাম। আমি যখন গিয়ে মাকে জিজ্ঞাসা করি যে মা এই আওয়াজটা কিসের, তখন সে বলে টিভি চলছে, টিভিতে আওয়াজ হচ্ছে। আমি সেদিন বন্দুক বার করতে দেখেছিলাম। বন্দুকটা লাইসেন্সড ছিল না, আমেরিকা থেকে কেনা ছিল। আমি মাকে জিজ্ঞাসা করি যে মা এটা কিসের, দিওয়ালির টাইম তো এখনও আসেনি। বলে তুমি চুপচাপ নিজের ঘরে গিয়ে হোমওয়ার্ক কমপ্লিট করে শুয়ে পড়ো। আমি মাঝরাতে আওয়াজ শুনে এসেছিলাম, মা আমাকে আবার ঘরে পাঠিয়ে দিয়েছিল। তারপর কি হয়েছিল আমি জানি না। আমি পরের দিন সকালবেলা যখন বাবা কোথায় সেটা জিজ্ঞাসা করি, তখন মা বলে বাবা তার বাবার কাছে গেছে। আমি জাস্ট এইটুকু শুনেই শান্ত থাকি। পরের দিন সকালবেলা পুরো ব্যাপারটা যখন আমি শুনতে পাই, তখন আমি বুঝতে পারি অ্যাকচুয়ালি মাই এই কর্মকাণ্ড ঘটিয়েছে। এটা সে কোর্টে বলে। সেদিন রাত্রে জগৎ আঙ্কেল এসেছিল, আমার মামা এসেছিল, তাদের সাথে আমার বাবার অনেক ঝগড়াও হয়েছিল। আজকের ঘটনাটা এমন একটা ঘটনা শুনলেন যেখানে একটা ডোমেস্টিক ব্যাপার থেকে করাপশান এমন কি নেই এই ঘটনাতে। বলতে পারেন একটা পারফেক্ট ট্রু ক্রাইম ঘটনা। কিন্তু এই স্টোরি আমি আপনাদেরকে শোনালেও এটা একটা রিয়েল মানুষের ঘটনা। ভাবুন, একটা 6 ফিট 4 ইঞ্চির মানুষ, তাকে 2 ফিটের একটা ট্রলিতে ভরছে তার ওয়াইফ। সে তারপর একটা BMW গাড়িতে এটা ওঠানোর চেষ্টা করছে। সে চাবিটা ওই ডিকির মধ্যেই ভুল করে ফেলে দেয়, দেন ডিকিটাকে লক করে দেয়। চাবিটা সে খুঁজে পায় না। নানানভাবে এই কেসের প্রত্যেকটা প্রমাণ সে আস্তে আস্তে সরাতে চেষ্টা করে। সে সিঁড়ি মোচে, প্রত্যেকে মিথ্যে বলে, কিন্তু তারপরেও সে নিস্তার পায় না। যাই হোক, ক্রিমিনাল সাজা পেয়েছে, কিন্তু এর সাথে যারা সহযোগী ছিল তারা এখনও বিন্দাস বাইরে ঘুরছে। একজন প্রত্যক্ষদর্শী কিভাবে এরকমভাবে গায়েব হয়ে যেতে পারে সেটা পুলিশের তদন্তের উপর অনেক কোশ্চেন আনছে। তুল বাহাদুর, সে অনেকবার পুলিশের কাছে গেছিল, কিন্তু সে জাস্টিস পায়নি। সে কোথায় জানি না। আশা করি সে যেখানেই থাকুক না কেন সে যেন সেফ থাকে এবং বেঁচে থাকে আর ভালো থাকে। তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা।
এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং অনেক আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।